তো হইছে হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আজকে আলোচনা করব তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে আজকে ডিএনসি কনভেনশন শুরু হয়েছে আজ রাত 9টা থেকে। ঐতিহাসিক ডিএনসি কনভেনশন, আপনারা জানেন এবছরের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন। এই ডিএনসি কনভেনশন ভার্চুয়াল কনভেনশন, আমার মনে হয় যে ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। এই ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব যে করোনা ভাইরাস কি দুর্বল হচ্ছে এই বিষয়টি, কারণ আগে যেভাবে এর প্রখরতা ছিল এখন মনে হচ্ছে একটু কম। এই বিষয়ে আমাদের অ্যানালাইসিস আমরা জানবো আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। আমরা জানবো যে নিউ ইয়র্ক সিটি টেস্ট অ্যান্ড ট্রেস নামে একটি নতুন প্রোগ্রাম চালু করেছে করোনা নির্মূলের জন্য। এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। নিউ ইয়র্ক সিটি স্কুল 40,000 নতুন ফ্যামিলি তারা রেজিস্টার করেছেন, বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন। এই বিষয়গুলো আজকে আলোচনা করব। আমরা নিউজ আপডেট জানার চেষ্টা করব, আজকে কি হলো সারা বিশ্বে, যুক্তরাষ্ট্রে কি হলো এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব আজকে নিউজ আপডেটে। আমাদের সাথে আজকে যারা যুক্ত আছেন অতিথি হিসাবে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে আছেন ডক্টর BM আতিকুজ্জামান, যিনি ফ্লোরিডা থেকে জয়েন করেছেন এবং আমাদের টাইম টেলিভিশনের একজন সিগনেচার গেস্ট। আমরা ডক্টর আতিকুজ্জামানকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুভেচ্ছা জানাচ্ছি ডক্টর নুরুল নবী, যিনি নিউ জার্সি থেকে আমাদের সাথে জয়েন করেছেন, কাউন্সিলম্যান এবং ডেমোক্রেটিক পার্টির একজন অ্যাক্টিভিস্ট, একজন কর্মকর্তা। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত আছেন নিউ ইয়র্ক সিটিতে কর্মরত এজে ইউসুফ, তিনি আমাদের সাথে কথা বলবেন। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ আজাদ, তিনি কথা বলবেন। এবং আমাদের সাথে আছেন জনাব নাজমুল হাসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়। আর দর্শক, আপনারা যারা টেলিভিশনে দেখছেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা, সালাম এবং আদাব। আর যারা ফেসবুকে দেখছেন তাদেরকে বলবো তারা যেন অনুষ্ঠানটি শেয়ার করেন তাদের বন্ধুদের সাথে। আমরা কৃতজ্ঞ হব আপনাদের সবার সাথে। সো আমরা শুরু করব আমাদের নিউজ আপডেট, দিনের নিউজ আপডেট দিয়ে। নিউজ আপডেট জানাবেন জনাব নাজমুল হাসান। জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আব্বু। আমার সাউন্ড শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ আবু তাহের, ধন্যবাদ ডক্টর নবী ভাই এবং ডক্টর আতিক। আজকে বেশ খুশ মেজাজে মনে হচ্ছে। আতিক ভাইকে ফ্লোরিডার অবস্থা বোধহয় একটু ভালো আই গেস, এবং আশা করি আমরা ফ্লোরিডাকে ঠিক ভালোভাবে দেখতে চাইবো যেভাবে আমরা নিউ ইয়র্কে আছি। নিউ ইয়র্কের অবস্থা খুবই খুবই ভালো। গভর্নর এমন ভাবে কথাগুলো বলেন যে মানুষ মানে আশাবাদী না হয় কোনো উপায় নেই। এবং উনি একটা ব্যাপার আমি একটু বলতে চাই শুরুতেই, যে নিউ ইয়র্কের গভর্নর এত স্ট্যাটিস্টিক্স বেসড যে উনি তথ্য ছাড়া কোনো কথাই বলেন না। এবং সবকিছু উনি, ওনার অ্যাকশন, ওনার কথাবার্তা, ওনার কমেন্টস, ওনার ভিউ পয়েন্টস, ওনার মতামত সব কিছু বেসড অন ডেটা এবং বেসড অন স্ট্যাটিস্টিক্স। এইটা আমার মনে হয় আমেরিকা তার কোন গভর্নর এইভাবে তার স্টেটকে গভর্ন করেননি গত কয়েক বছর। আমি অন্তত গত 40 বছরের মতো সময় আমেরিকাতে আছি, আমি দেখিনি। এবং এই ধরনের একটা ক্রাইসিস ম্যানেজমেন্টে গভর্নরের যে ভূমিকাটি, বিশেষ করে প্রতিদিনই উনি মানে নিউ ইয়র্কবাসীকে আপডেট করছেন, যদি প্রেস কনফারেন্স করতে নাও পারেন উনি টুইট করে আপডেট করছেন, টুইটারে পোস্ট করছেন। এবং খুবই মানে নিউ ইয়র্কবাসী যে করোনা ভাইরাস থেকে সংক্রমণ থেকে তাদের নিজেদের রক্ষা করতে পেরেছে, এটার একটা বড় ভূমিকা কিন্তু তার রয়ে গেছে, তার নেতৃত্ব। এবং উনি আজকেও লিডারশিপ নিয়ে কথা বলেছেন, যে বিষয়টা উনি উল্লেখ করতে চান এবং গত কয়েক সপ্তাহ ধরে উল্লেখ করছেন। এবং আজকে যেটা দিয়ে শুরু করেছেন সেটি হচ্ছে যে গত 10 দিন নিউ ইয়র্ক স্টেটে, যে স্টেটে 20 মিলিয়ন লোকের বসবাস, প্রায় 20 মিলিয়ন, ইনফ্যাক্ট ইট ইজ 19.5, 20 মিলিয়ন লোকের বসবাস, প্রায় সেখানে টেস্টিং এর রেজাল্ট 1% নিচে গত 10 দিন ধরে, যেটা পৃথিবীর যে কোনো করোনা ভাইরাসে কোভিড-19 আক্রান্ত অঞ্চলের, এলাকার, দেশের, রাষ্ট্রের, নগরের খুব আকাঙ্ক্ষিত একটি ফিগার, 1%-এরও নিচে। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেট কিন্তু মে মাসের 15 তারিখ থেকে ফেজে ফেজে, ধাপে ধাপে তাদের স্টেটকে ওপেন করতে শুরু করেছে এবং এখন 4র্থ ধাপও শেষ করে ফেলেছে। শুধুমাত্র একটি ব্যতিক্রম, যে নিউ ইয়র্ক সিটিতে রেস্টুরেন্টের ইন্টারনাল সিটিং অ্যালাউ করা হচ্ছে না। আমি আজকে কয়েক ঘন্টার জন্য নিউ ইয়র্কের বাইরে গিয়েছিলাম এবং সেখানেও লক্ষ্য করেছি যে রেস্টুরেন্ট সিটিং ইজ অ্যালাউড। প্রথমে আমি একটু একটু দুশ্চিন্তায় ছিলাম যে নিউ ইয়র্ক বাইরে দাঁড়িয়ে খেতে হবে, পরে দেখলাম যে না, তারা বলছে ইউ আর ওয়েলকাম ইনসাইড দি রেস্টুরেন্ট। এবং সেখানে দেখলাম লোকজন খাচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, এবং খুবই আশাবাদ একটা খবর। এবং আমার কাছে মনে হচ্ছে যে নিউ ইয়র্কের
সিচুয়েশন যদি এভাবে কন্টিনিউ করতে পারে নিউ ইয়র্কবাসী, ফেস মাস্ক ব্যবহার করে এবং এই যে কনস্ট্রেইন গুলো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, এবং আতিক ভাই প্রথম থেকে যেভাবে ইমিউনিটি বুস্ট করার কথা যেভাবে বলে আসছেন, আমরাও সেভাবে বলে আসছি, সেটা মেনটেন করে, তাহলে নিউ ইয়র্ক আই থিঙ্ক ইট ইজ সেফার। কারণ একটা স্টেটে যদি কন্টিনিউয়াসলি 10 উইকস 1% এর নিচে থাকে, যেখানে সমগ্র আমেরিকাতে সংক্রমণ রোধ করার জন্য হিমশিম খেতে হচ্ছে প্রতিটি গভর্নরকে, সেখানে নিউ ইয়র্ক ইজ ডুইং রিয়েলি রিয়েলি বেটার, খুবই ভালো করছে। এবং নিউ ইয়র্কবাসীকে আজকে আবারও ধন্যবাদ জানিয়েছেন মেয়র ব্লাজি এবং গভর্নর কুমো। এবং গভর্নর কুমোর যে টুইট, সেইখান থেকে স্টেটের খবরটা একটু বলে দেয়। সেটি হচ্ছে যে নিউ ইয়র্কের স্টেটে, আমি তো বলেছি গতকাল রোববার ছিল, 56,891 টেস্ট করা হয়েছে, which is a significant number. একদিন সাপ্তাহিক ছুটির দিন, সেখানে এই পরিমাণ টেস্ট করা হয়েছে এবং 408 পজিটিভ চিহ্নিত হয়েছে, যে ফিগারটি আমাদের আতিক ভাইয়ের খুব আকাঙ্ক্ষিত ফিগার। বাট এবং 0.71% ছিল শতকরা হিসাবে, যেটার পার্সেন্টেজ রেট, এবং যেটা এর আগের দিন ছিল 0.78%, সেখানেও কমতে শুরু করেছে। এবং এই পর্যন্ত অবাক হবার মতো ব্যাপার, নিউ ইয়র্ক স্টেটে 7 মিলিয়নের মতো মানুষকে টেস্ট করা হয়েছে এই কোভিড-19, যেটা অনেক দেশেও এখনো করা হয়নি, যেটা নিউ ইয়র্ক স্টেটে শুরু করা হয়েছে। এবং নিউ ইয়র্কের গভর্নর টেস্টিং এর উপর এত গুরুত্ব দিয়েছেন যে তিনি টেস্টিংটাকে মোটামুটি একটা হাউস হোল্ড নাম বানিয়ে ফেলেছেন সবাই। এবং নিউ ইয়র্কবাসীও সাড়া দিয়েছে, সবাই টেস্ট করছে। এবং আমি জানি কয়েকজন একাধিক টেস্ট করেছে, কয়েকজন এই পর্যন্ত আমি কয়েকজনকে চিনি তারা 3বারও টেস্ট করেছে। এবং ইট ইজ রিয়েলি গুড। এবং এই অভ্যাসটা এই করোনা সংক্রমণ রোধ করার ক্ষেত্রে বিশাল একটা ভূমিকা পালন করছে। মানুষ এতখানি সচেতন যে মানুষ এই সচেতনতা সৃষ্টি করাটাই নেতৃত্বের বিরাট কাজ। যাই হোক, সেই ব্যাপারে নিউ ইয়র্ক সাকসেসফুল। আর নিউ ইয়র্ক সিটির মেয়র আজকে সাংবাদিক সম্মেলন করেছেন, তিনিও আশাব্যঞ্জক খবর বলেছেন। এবং টেস্টিং এর রেজাল্ট নিউ ইয়র্ক সিটির মতো সিটিতে, যেটি এত জনবসতিপূর্ণ, এত ঘনবসতি যেখানে, সেখানেও টেস্টিং এর রেজাল্ট কিন্তু 1%, টেস্টিং এর হার রেট অফ ইনফেকশন কিন্তু 1% এর নিচে, হুইচ ইজ অলসো সিগনিফিকেন্ট আমি বলবো। এবং নিউ ইয়র্ক সিটির যে কথাটি মেয়র আজকে বলেছেন, সেটি হচ্ছে যে কোভিড-19 আক্রান্ত হয়ে নিউ ইয়র্ক সিটির 11টি পাবলিক হাসপাতালে ভর্তি ছিলেন 57 জন মানুষ। 200 হচ্ছে লিমিট, 200 অতিক্রম করলেই বিপদ সীমা, সেক্ষেত্রে অনেক দূরে আছে বিপদ সীমা থেকে। এবং কোভিড-19 আক্রান্ত হয়ে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন 264, 11টি হাসপাতালে, এবং যেটার লিমিট হচ্ছে 375। এবং আমি আগেই বলেছি টেস্টিং এর রেজাল্ট ছিল 1%, সিগনিফিকেন্টলি লো। এবং আজকে মেয়র আরেকটি বিষয়ে খুব গুরুত্বের সাথে কথা বলেছেন, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে গত বৃহস্পতিবার এবং শুক্রবার নিউ ইয়র্ক সিটির সানসেট পার্ক এলাকায়, ব্রুকলিনের, সেখানে একটু আপটিক দেখা দিয়েছিল। আপটিক তখনই বলা হয় যখন সংক্রমণের হারটা একটু বাড়তে থাকে, সেই টার্মটাকে আপটিক হিসাবে ইউজ করা হয়। এবং সেখানে ক্লাস্টার খুঁজে বের করার চেষ্টা হয়। ক্লাস্টার হচ্ছে একই এলাকায় অনেক বেশি মানুষ সংক্রামিত হলে সেটাকে বলা হয় ক্লাস্টার। এবং সেই ক্লাস্টার খুঁজে বের করার চেষ্টা করা হয়েছিল সানসেট পার্কে। এবং সেই জন্য এত এত ব্যাপক একটি ব্যবস্থা নিউ ইয়র্ক সিটি গ্রহণ করেছে। আমি শুধু সামান্য একটু বলে দেই, এই গত 18 দিনে সেখানে 77,000 রোবোকল এলাকাকে ঘিরে ফেলা হয়েছিল মোটামুটি, যা এই সংক্রমণটা রোধ করার ক্ষেত্রে নিউ ইয়র্ক সিটির প্রশাসন যে কি পরিমাণ এফোর্ট এবং কি পরিমাণ রিসোর্স বিনিয়োগ করছে তার একটা নমুনা আমি দেওয়ার চেষ্টা করছি। 77,000 রোবো কল করা হয়েছে, 35,000 লাইভ কল করা হয়েছে, এবং 5,200 টেস্ট করা হয়েছে 18 দিনে। অতএব তারপরে তারা একটা সিদ্ধান্ত এসেছেন যে না, ক্লাস্টারের যে ভয়টা ছিল, যেটা আমরা জানি প্রথমেই আমাদের এখন স্মরণে আছে অনেকের হয়তো বা, যখন এই কোভিড-19 শুরু হয় মার্চের শেষ দিকে, তখন নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টারে একটি ক্লাস্টার পাওয়া গেছিল, এবং খুব সম্ভবত সেটি যুক্তরাষ্ট্রের প্রথম ক্লাস্টার করোনা ভাইরাসে। সেই ধরনের একটা আশঙ্কা ছিল এই সানসেট পার্ক নিয়ে, সেটি এখন আর নেই। সানসেট পার্কের অবস্থা মোটামুটি এখন নিয়ন্ত্রণে, এবং সেই জন্যই মেয়র আজকে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেছেন যে না, আমরা মোটামুটি যেটি আমরা আপটিক মনে করেছিলাম উইকেন্ডে, সেটি এখন আর আপটিক নাই। এবং তার সত্ত্বেও মেয়র বলেছেন যে কোনো ভাবে যদি কখনো আমরা ফিল করি যে কোনো এলাকায় সংক্রমণটা একটু বেড়ে যাচ্ছে, সেখানে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবং মেয়র আজকে স্কুল খোলার ব্যাপারে বিস্তারিত কথা বলেছেন এবং তিনি সমস্ত বাবা মাকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে এনাফ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্কুল খোলা হলে। পিপিই থেকে আরম্ভ করে হ্যান্ড স্যানিটাইজার থেকে আরম্ভ করে মাস্ক থেকে আরম্ভ করে এমনকি টিচারদেরও ভালোভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কিভাবে তারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে এবং যাতে কোনো সময় কোনো সমস্যা না হয়, কোনো কিছুর যাতে অভাব না হয় সেই বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেই এবং পুরো প্রত্যেকটি স্কুল বিল্ডিং কে স্যানিটাইজেশন করে এবং প্রত্যেকটি স্কুল বিল্ডিং এ যাতে এনাফ স্পেস থাকে শিশু কিশোর ছাত্রছাত্রীদের ঘোরাফেরা করার জন্য সেই ব্যবস্থা করেই এবং প্রয়োজনে নিকটবর্তী বিল্ডিং গুলোতে তারা ব্যবস্থা নেবেন। মোটামুটি মেয়র আজকে নিউ ইয়র্ক সিটি স্কুলগুলো সম্পূর্ণ প্রস্তুতি ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন সকল বাবা মাকে এবং তিনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে তিনি নিজেও একজন সন্তানের বাবা, স্কুল গোয়িং ছাত্রদের বাবা ছিলেন, তিনি তাদের কথা ফিল করেন। তারপরেও তিনি আশ্বস্ত করেছেন এরপরও যদি কেউ মনে করেন যে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে নিরাপদ মনে করছেন না, তারা বাসা রেখেই তাদের সন্তানদের পড়াশোনা করতে পারবেন। তবে মেয়র এবং স্কুল চ্যান্সেলর আজকে যে কথাটা বলার চেষ্টা করেছেন গুরুত্বের সাথে, সেটি হচ্ছে যে স্কুল লার্নিং এর বিষয়টাই আলাদা, স্কুল লার্নিং এর গুরুত্বই আলাদা। সেই গুরুত্বটা অনুধাবন করেই তারা এত ব্যবস্থা গ্রহণ করার পরও তার স্কুলটা খোলা রাখার চেষ্টা করছেন। কিন্তু শেষ পর্যন্ত যদি 3% উপরে ইনফেকশন রেট চলে যায় স্কুল বন্ধ করে দেওয়া হবে, সে কথাও মেয়র বলেছেন। যাই মোটামুটি এই হচ্ছে স্কুল খোলার ব্যাপারে এবং পরবর্তীতে আমার মনে হয় আলোচকরা এই বিষয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করতে পারবেন। এবং আজকে আরেকটি বিষয় যেটি গবেষণার পর এবং বিভিন্ন তথ্য যাচাই বাছাই করার পর যে বিষয়টি মোটামুটি আমাদের সামনে চলে এসেছে, যেটা CNN আজকে বলেছে, সেটি হচ্ছে যে কোভিড-19 হচ্ছে যুক্তরাষ্ট্রে মৃত যারা মারা যায় তাদের ভিতরে যেভাবে মারা যায় তার ভিতরে 3 নম্বর মানে কারণ কোভিড-19, হার্ট অ্যাটাক এবং ক্যান্সারের পরে। হার্ট ডিজিজ এবং ক্যান্সারের পরে কোভিড-19 আক্রান্তের হয়ে মারা যাওয়ার সংখ্যা এখন 3 নম্বরে। এবং আপনারা জানেন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে 1,80,000-এরও বেশি মানুষ এই কোভিড-19 আক্রান্তে প্রাণ হারিয়েছেন। তাদের সকলের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। এবং আরেকটি জিনিস মেয়র গভর্নর আজকে যেটা বলার চেষ্টা করেছেন যে যদিও আমাদের এই মৃতের হার কমে আসছে কিংবা হসপিটাল অ্যাডমিশন কমে আসছে, কিন্তু আমাদেরকে কোনোভাবেই অসতর্ক হলে চলবে না, সতর্ক থাকতে হবে। স্কুল খোলার ব্যাপারে যে কথাটি আমি বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির স্কুল খোলার ব্যাপারে মেয়র সমস্ত ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, প্রস্তুতির ব্যাপারে কথা বলেছেন। তা সত্ত্বেও লস অ্যাঞ্জেলেস সহ আরো বেশ কয়েকটি স্টেটের স্কুল বোর্ড কিন্তু সম্পূর্ণভাবে রিমোট লার্নিং প্রসেসে চলে যাচ্ছে আগামী ফল সেমিস্টারে। একমাত্র নিউ ইয়র্কই বড় স্কুল বোর্ডগুলোর মধ্যে ব্যতিক্রম, যারা স্কুল খোলার ব্যাপারে এখনো মোটামুটি নিশ্চিত, তারা চেষ্টা করছেন স্কুল খোলা রাখার ব্যাপারে। আরেকটি জিনিস হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ খবর ইউনিভার্সিটি গুলোর ব্যাপারে, সেটি হচ্ছে আপনারা জানেন যে ইউনিভার্সিটি গুলিও খোলার ব্যাপারে মোটামুটি দ্বিধাদ্বন্দ্বে ছিল। কিছু ইউনিভার্সিটি অনলাইন ক্লাস শুরু করেছিল, কিছু ইউনিভার্সিটি স্কুলের ক্যাম্পাসে ছাত্রদের সীমিত সংখ্যক ছাত্রদের ক্লাস করার সুযোগ দিয়েছিল অনলাইনের পাশাপাশি। সে একটি বড় ইউনিভার্সিটি আজকে যুক্তরাষ্ট্রে, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা চ্যাপেল হিল, তারা আজকে ক্যান্সেল করে দিয়েছে তাদের এই ইনপার্সন লার্নিং এর ব্যাপারটি। তারা মাত্র 1 সপ্তাহ খোলা রাখার পরে তারা এটি বন্ধ করে দিয়েছে। এবং এই ঘটনার কারণে তারা বলেছে যে 177 জন স্টুডেন্টকে করোনা পজিটিভে চিহ্নিত করা গেছে এবং সেই কারণে তারা 1 সপ্তাহ খোলা রাখার পরে স্কুলটি বন্ধ করে দিয়েছেন। এবং আপনারা জানেন নিউ ইয়র্ক সিটিরও এবং নিউ ইয়র্ক স্টেটেরও অনেক স্কুল শুধুমাত্র অনলাইন লার্নিং এ চলে যাচ্ছে এই আসছে সেমিস্টারে। এবং মোটামুটি এই বিষয়টি গুরুত্বপূর্ণ একটি এই কারণে যে স্কুল কলেজ খোলার 1 সপ্তাহের ভিতরে কলেজটি বন্ধ করে দিতে হলো, এবং সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা চ্যাপেল হিলের মতো একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়। এবার আসি স্টিমুলাস এবং ট্রাম্প এবং পোস্টাল রাজনীতির বিষয়ে কিছু খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আসছে। সেটি হলো যে অনেক মানুষ এই যুক্তরাষ্ট্রের, বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষ ছিল, যারা এই গত প্রায় 3টি মাস এই প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বেনিফিটের উপর নির্ভরশীল ছিল তাদের জীবিকা এবং জীবন প্রবাহের ক্ষেত্রে, তারা মোটামুটি গত 2 সপ্তাহ ধরে এমন বিপাকে পড়েছে যে অনেকের পক্ষে এখন রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন তাদের আগামী দিনগুলো কিভাবে যাবে। কিন্তু সেই ব্যাপারে কংগ্রেসে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল এবং কংগ্রেসম্যানরা, সিনেটররা ছুটিতে চলে গিয়েছিলেন, তারা এই বিষয়টি সমাধান করার জন্য তাদের ছুটি বাড়াননি। কিন্তু এই পোস্টাল সার্ভিসের বিষয়টি
এত একটি অবস্থায় স্পর্শকাতর অবস্থা এবং এত একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যে তারা সিনেট এবং কংগ্রেস হাউস যেটাকে বলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ দুই পক্ষই এখন জরুরি সেশনে বসার চেষ্টা যাচ্ছে। ন্যান্সি পেলোসি ইতিমধ্যেই ডেকেছেন এবং শনিবারের ভিতরে তারা একটি প্রস্তাব পাশ করবেন এবং ন্যান্সি পেলোসির এই ভূমিকাটি প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকাকে একটু নরম করতে পেরেছে বলে মনে হয়। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে $25 বিলিয়ন প্রদান না করতে যেভাবে চাপাচাপি করেছিলেন সিনেটরদেরকে এবং স্টিমুলাস বিলে, সেই জন্য স্টিমুলাস বিলটি শেষ পর্যন্ত পাশ হতে পারেনি। সেই ব্যাপারে ন্যান্সি পেলোসি যে ভূমিকা রেখেছেন, তিনি মোটামুটি খুব শক্ত অবস্থান নিয়েছেন এবং কংগ্রেসকে জরুরি সেশনে রেখে $25 বিলিয়ন দেওয়ার কথা বলেছেন পোস্টাল ডিপার্টমেন্টকে। এর পরপরই রিপাবলিকান দল টনক নড়েছে এবং অনেক রিপাবলিকান এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই পলিসিকে সমর্থন করছেন না। তারাও ন্যান্সি পেলোসি এবং ডেমোক্র্যাটদের সাথে একমত যে কোনোভাবেই পোস্টাল ডিপার্টমেন্টকে পঙ্গু করা যাবে না, দুর্বল করা যাবে না। সেই জন্য তারাও কিন্তু এই পোস্টাল ডিপার্টমেন্টের বরাদ্দতে তারাও সম্মত হচ্ছেন। এবং আজকের সবচেয়ে উল্লেখযোগ্য খবর হচ্ছে যে সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাককনেলও বলেছেন যে না, পোস্টাল ডিপার্টমেন্টের বরাদ্দ কমানো যাবে না, হ্রাস করা যাবে না, তাদেরকে বরাদ্দ দিতে হবে। এখন মনে হচ্ছে যে তাদের জন্যই হয়তো আরেকটি বিল আলাদা করে পাশ করা হবে পোস্টাল ডিপার্টমেন্টের এই $25 বিলিয়ন জন্য। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে অনেকটা নরম ভাবে বলেছেন যে তিনি পোস্টাল ব্যালটের বিরুদ্ধে নয়, তিনি ইউনিভার্সাল পোস্টাল ব্যালটের বিরুদ্ধে, অর্থাৎ বাধ্যতামূলক পোস্টাল ব্যালটের বিরুদ্ধে। তিনি একটু কথাটাকে টুইস্ট করার চেষ্টা করেছেন চাপের মধ্যে পড়ে এবং তিনি বলেছেন যে তার এখন আর কোনো আপত্তি নেই, 25 বিলিয়ন বলেন আর অতিরিক্ত 3 বিলিয়ন বলেন, কোনোটাতেই তার এখন কোনো আপত্তি নেই, কারণ তিনি টের পাচ্ছেন যে রিপাবলিকানরাও এখন আর তার সমর্থনে নেই এই অন্তত এই পোস্টাল ব্যালটের ব্যাপারে। এবং আপনারা জানেন ইতিমধ্যেই বেশ কয়েকটি মিডিয়াতে খবর এসেছে যে পোস্টাল ডিপার্টমেন্ট যিনি পোস্টমাস্টার জেনারেল, তিনি ট্রাম্পের কট্টর সমর্থক, ট্রাম্পের ফান্ড রেইজার এবং এই জন্যই তিনি এই চাকরিটি পেয়েছিলেন, দায়িত্বটি পেয়েছিলেন। তিনি একদিনের নোটিশে অনেক স্টেটের পোস্টাল বাক্সগুলো সরিয়ে ফেলেছিলেন এই মেরামত করার অজুহাতে। নিউ ইয়র্ক স্টেটও কিছু বাক্স সরিয়ে ফেলা হয়েছিল এবং তিনি 46টি স্টেটকে চিঠি দিয়েছিলেন যে মেইলিং ব্যালটের ব্যাপারে আশাবাদী না হতে, মেইলিং ব্যালট এবার বিলম্বিত হতে পারে। এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুর মিলিয়ে কথা বলার চেষ্টা করার পরপরই রিপাবলিকানদের টনক নড়ে যায় এবং তারা এই বিষয়টিকে মোটামুটি রাজনীতির বাইরে রাখার জন্য এই প্রথম কোনো একটি বিষয়ে সরাসরি রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা ঐক্যমত পোষণ করলেন, সেটি হচ্ছে পোস্টাল ব্যালট। কারণ এই কোভিড-19 পোস্টাল ব্যালট হচ্ছে এই গণতন্ত্রের রক্ষা কবচ এবং গণতন্ত্র, আমেরিকার যে গণতন্ত্র, ঐতিহ্যবাহী যে গণতন্ত্র, প্রতি 4 বছর পর পর যে নির্বাচন হয়, সেই নির্বাচন এখন হুমকির মুখে। প্রথমে মনে করা হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনকে পিছিয়ে দিতে পারবেন, কিন্তু তার সেই ক্ষমতাটি নেই, সেই ক্ষমতাটি কংগ্রেসের। এবং কংগ্রেস সরাসরি বলেছে, রিপাবলিকানরাও বলেছে তারা কোনোভাবেই নির্বাচন পিছাতে চান না। অর্থাৎ সেই ক্ষেত্রে পোস্টাল ব্যালটই এখন একমাত্র উপায় হয়ে দাঁড়াচ্ছে ব্যালটিং এর। তবে পোস্টাল ব্যালটের পাশাপাশি অনসাইট ব্যালটও থাকবে, যারা দিতে চান সেটাও ব্যবস্থা থাকবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প তাতেই আগ্রহী বেশি। আচ্ছা, যেটা হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মেডোস আজকে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে এই $25 বিলিয়ন ব্যাপারে, সেই ব্যাপারে তিনি তেমন বিরোধিতা করেননি। তিনি শুধু বলেছেন যে এই বিষয়টি এইভাবে না দেখলেও হতো, মোটামুটি প্রেসিডেন্ট ট্রাম্প কোনোভাবেই আঘাত করতে চাননি। এবং তিনি এটাও বলেছেন যে পোস্টাল ডিপার্টমেন্টের কার্যক্রমে হস্তক্ষেপ করার কোনো আকাঙ্ক্ষা কিংবা অভিপ্রায় হোয়াইট হাউসের নেই। যাই হোক, আগামী দিনগুলো বলে দেবে, বিশেষ করে আগামী শনিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এই বিলটি কিভাবে পাস হয়। সিনেটররা এবং রিপাবলিকান সিনেট এবং ডেমোক্রেটিক কন্ট্রোলড হাউস মিলে যে প্রস্তাব পাস করবেন সেটা পোস্টাল ব্যালটের, কিন্তু সেখানে এখনো পর্যন্ত স্টিমুলাস প্যাকেজ কিংবা আনএমপ্লয়মেন্ট বেনিফিট, প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট কন্টিনিউ করার ব্যাপারে দুই পক্ষের কেউই এখনো তেমন ভাবে কথা বলছে না। এই হচ্ছে মোটামুটি। আরেকটি জিনিস যেটা বলার চেষ্টা করছি, আজকে নিউ ইয়র্ক টাইমসে একটি খবর এসেছে, সেটি হচ্ছে যে মোটামুটি উল্লেখযোগ্যই খবরটি, সেটি হচ্ছে তারা একটি সার্ভে করে দেখেছে যে 10 জন আমেরিকানের মধ্যে 6 জনই কাজে ফিরে যেতে চাচ্ছেন না বর্তমান পরিস্থিতিতে। তারা কাজে ফিরে যেতে আগ্রহী হচ্ছেন না এবং তারা আশাও করছেন না যে তাদের কাজে ফিরে যাওয়ার মতো কাজ সৃষ্টি হবে তাদের জন্য, সেটাও তারা আশা করছেন। এটা নিউ ইয়র্ক টাইমসের আছে একটি সার্ভে। এবং আরেকটি জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা আমার মনে হয় আতিক ভাই এই ব্যাপারে একটু আলোকপাত করতে পারবেন, সেটি হচ্ছে আজকে একটি গবেষণা স্টাডিজে দেখা গেছে যে যারা মাইল্ড কেস অফ কোভিড-19 এর মাইল্ড কেস আক্রান্ত হয়েছেন, তারাও কিন্তু লাস্টিং ইমিউনিটি
প্রোভাইড করতে পারেন। এই বিষয়টি আজকে মোটামুটি আলোচনা এসেছে, কারণ আমরা জানি এই ইমিউনিটির ব্যাপারটি মোটামুটি এখন একটি গুরুত্বপূর্ণ, কারণ এই কোভিড-19 থেকে রক্ষা পাওয়ার জন্য ভ্যাকসিনের পাশাপাশি ইমিউনিটি একটি গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করাটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। আরেকটি হচ্ছে যে, আর যে কথা, এটি খবরটি এসেছিল নিউ ইয়র্ক টাইমসে, আর সেই লাস্ট খবরটা দিতে চাই, সেটি প্রেসিডেন্ট ট্রাম্পকেই উদ্ধৃত করে বলছি, যে উনি রাজনৈতিক কারণেই বলুক আর অন্য কারণে সস্তা জনপ্রিয়তার জন্য বলুক, যে ইভিকশনের যে কথাটি তিনি বলেছিলেন, যে ইভিকশন বন্ধ করার জন্য, এবং তিনি একটি এক্সিকিউটিভ অর্ডারও জারি করেছিলেন, এবং কেউ ওই অর্ডারের বিরুদ্ধে এখনো মামলাও করেনি, তা সত্ত্বেও অনেককে ইভিক্ট করা হচ্ছে অনেক স্টেটে। এই খবরটি দিয়েছে ওয়াশিংটন পোস্ট। মোটামুটি এই হচ্ছে আজকের খবর। আগামীতে আরো কথা হবে আপনাদের। সবাই ভালো থাকুন আপনারা। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। ধন্যবাদ জানাব নাজমুল আহসান আপনাকে দিনের আপডেট দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা টেলিভিশনে দেখছেন, আমরা আশা করি অনুষ্ঠানটি আপনারা, যারা ফেসবুকে দেখছেন, আমরা আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির আগে ডক্টর আতিকুজ্জামান, আপনার কাছে জানতে চাচ্ছি দ্য লেটেস্ট অফ করোনা ভাইরাস। আপনার সাউন্ড মিউট করা আছে। অনেক ধন্যবাদ নাজমুল ভাই আপনাকে এবং টাইম টেলিভিশন এবং আজকে যারা আছেন আমার সাথে। করোনা ভাইরাসের লেটেস্ট যেগুলো, তার মধ্যে অনেকগুলো কথা নাজমুল ভাই বরাবরের মতো প্রতিদিন অনেক কিছু বলে দেন। আপনারা জানেন যে সামগ্রিকভাবে আমেরিকাতে করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটি কমছে। এর কয়েকটা কারণ আছে। একটি কারণ হলো যে আমাদের সবার মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে জ্ঞান বেড়েছে, এবং আমরা আগের চাইতে সামাজিক দূরত্ব বজায় রাখছি বেশি করে, এবং সবাই মাস্ক পরার চেষ্টা করছি। এটি একটি অন্যতম কারণ, যেটি আপনারা নিউ ইয়র্ক স্টেটে চ্যাম্পিয়ন করেছেন অলরেডি, নিউ জার্সিতেও করেছেন। তার পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে করোনা ভাইরাসের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা আগে যতটুকু জানতাম তার চাইতে আমরা সিগনিফিকেন্টলি অনেক বেশি জানি। নতুন যেটা আপনাদেরকে বলতে চাই, যে করোনা ভাইরাস টেস্টিং এর ক্ষেত্রে আজকে আপনারা জানেন যে এফডিএ খুব বলতে পারেন খুব তড়িৎ করে একটি টেস্টিংকে অনুমোদন করেছে। সেটি হলো লালা বা স্যালাইভার মাধ্যমে কোভিড টেস্ট করা। আপনারা জানেন যে বেশ কিছু অর্গানাইজেশন এবং এর মধ্যে এনবিএ এটাতে ফান্ডিং করেছে। এটি হলো আমাদের ভাইরাস, এবং এটি একটি আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে করা হয়। এই টেস্টটি খুবই সহজলভ্য, কারণ এই টেস্টটি করতে গেলে যে কোনো রিয়েজেন্ট দিয়ে এই টেস্টটি করা যায়, এবং এটি টেস্টটি করার জন্য কোনো স্পেশাল মেশিনেরও দরকার হবে না, এবং টেস্টটি করতে $10 মতন খরচ হবে। সো এটি কিন্তু একটা বিরাট জিনিস। আপনারা জানেন, বারবার আমি যে কথাটা বলছি, যে কোভিডকে যদি আমরা সংক্রমণ কমাতে চাই, কিংবা আমরা যদি খুব স্ট্রংলি সবকিছু এনফোর্স করতে চাই, তার মধ্যে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। 3T: টেস্ট করা এবং ট্র্যাক করা। তো এই জিনিসটা আমরা করতে পারবো যদি আমরা বেশি বেশি করে টেস্ট করতে পারি। আপনারা জানেন যে এই মুহূর্তে সারা আমেরিকাতে আমাদের একটা বিরাট ডিফিকাল্ট সেটা হলো অ্যাডিকুয়েট টেস্ট করা, এবং টেস্টিং এর ক্ষেত্রে আমাদের ফেডারেল গভর্নমেন্টের যে ফান্ডিং সেটিও অনেক জায়গায় কমিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন স্টেট লেভেলেও ফান্ডিং বিভিন্ন স্টেটে কমিয়ে দেওয়া হয়েছে। নিউ ইয়র্কে সেটা সম্পূর্ণ আলাদা, কিন্তু আমি বলতে পারি যে যেমন ফ্লোরিডাতে টেস্টিং অনেক কমে গেছে, নেভাডাতে টেস্টিং কমে গেছে, ক্যালিফোর্নিয়াতে এটা নিয়ে বেশ টানাপোড়েন চলছে। তো আমার মনে হয় যে নতুন যে টেস্টটি এটা অনুমোদন হয়েছে, যেটি বাজারে খুব শিগগিরই চলে আসবে। আমরা আশা করছি যে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে, যেটি আমাদেরকে সব জায়গায় ব্যাপকভাবে সাহায্য করবে। তো এটি গেল টেস্টের কথা। আর ট্রিটমেন্টের কথা আপনারা জানেন যে আপনাদের নিউ ইয়র্কের একজন বাঙালি চিকিৎসক, কয়েকজন বাংলাদেশি ইনফেকশন ডক্টর চিকিৎসক একটি গবেষণা করেছিলেন ডক্সিসাইক্লিন সম্পর্কে, যেটা আমরা অলরেডি জানি যে এটা কাজ করতে পারে, কিন্তু তারা একটি ক্ষুদ্র কোহর্ট বা ক্ষুদ্র অংশের একটা রোগীদের টেস্ট করে দেখিয়েছেন যে ডক্সিসাইক্লিন নামের যে ওষুধটি সেটি কিন্তু খুব ইফেক্টিভলি যাদের মডারেট কোভিড ইনফেকশন আছে সেটাকে ইফেক্টিভলি ট্রিটমেন্ট তারা করতে পারেন। বিশেষ করে নার্সিংহোম পেশেন্ট বা যে সমস্ত রোগীরা ঘরে আছেন, যাদের মৃদু কিংবা মৃদুর চেয়ে একটু বেশি সিমটম আছে, যাদের হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে ডক্সিসাইক্লিন ব্যবহার করা যায়। তো এটি হলো মোদ্দা কথা। তাছাড়া যে ব্যাপারটি আপনি আলাপ করতে চেয়েছিলেন যে করোনা ভাইরাস সংক্রমণ কি কমে যাচ্ছে, কিংবা করোনা ভাইরাসের ইনফেকশনের যে রেট সেটি কি কমে যাচ্ছে, কিংবা করোনা ভাইরাস কি দুর্বল হয়ে যাচ্ছে, এটি কিন্তু একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। রাইট, মানে প্রশ্নটা হচ্ছে যে করোনা ভাইরাস কি বুড়ো হয়ে যাচ্ছে,
করোনা ভাইরাস কি বৃদ্ধ হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে? এটা এই প্রশ্ন হচ্ছে সেটা। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আসলে করোনা ভাইরাস উইক হয়ে যাচ্ছে না। করোনা ভাইরাসের বেশ কিছু মিউটেশন আমরা জানি হয়েছে, কিন্তু করোনা ভাইরাস উইক হয়ে যাচ্ছে না। যেটি হয়েছে সেটি খুব পরিষ্কার। আপনারা নিউ ইয়র্কে যেটি করেছেন, যেমন ধরেন নিউ ইয়র্কে আপনারা খুব শক্তভাবে বাসায় থেকেছেন, আপনারা মাস্ক পরেছেন, আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেছেন, এবং যে মুহূর্তে এটি করতে পেরেছেন নিউ ইয়র্কে কিন্তু সিগনিফিকেন্টলি রেট কমে গেছে। তার মানে এই না যে নিউ ইয়র্কে ভাইরাসটি কিন্তু কমে গেছে। এবং একই সময় কি হয়েছে, ফ্লোরিডাতে আমরা সেগুলো ঠিক মতন মানিনি বা রক্ষা করিনি, সেই সামাজিক দূরত্ব বজায় রাখিনি কিংবা সবাই মাস্ক পরিনি, যে কারণে ফ্লোরিডা, অ্যারিজোনা, টেক্সাস বিভিন্ন স্টেটে খুব সিগনিফিকেন্টলি কিন্তু করোনা ভাইরাসের ইনফেকশন বেড়ে গেছে। তার মানে কি, করোনা ভাইরাস কিন্তু তার যে কার্যকারিতা বা সংক্রমণ করার যে ক্ষমতা সেটি কিন্তু হারাচ্ছে না। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটি কিন্তু আপনাদের সবাইকে বুঝতে হবে। আমরা করোনা ভাইরাস সম্পর্কে আগের চাইতে অনেক বেশি জানি, এবং এখন যেটা আমরা জানি, যেটা আমরা এমনকি আমাদের প্রেসিডেন্ট স্বয়ং মাস্ক পরে সবাইকে বোঝাতে চাচ্ছেন যে মাস্ক পরতে হবে। এবং এখন এই মুহূর্তে শতকরা 80% 70 থেকে 80% আমেরিকান কিন্তু মাস্ক পরার চেষ্টা করছেন কিংবা কনসিয়াসলি মাস্ক পরছেন। এটা কিন্তু একটা বিরাট ইম্পর্টেন্ট। এই স্ট্যাটিস্টিক্সটা যদি আপনি 30 দিন আগেও দেখেন, প্রায় 20 থেকে 27% পরিমাণ মানুষ বেশি মাস্ক ব্যবহার করছে। এবং এটি কিন্তু মূল মন্ত্র, মাস্ক পরে আমরা প্রিভেন্ট করছি। করোনা ভাইরাস উইক হচ্ছে না, আমরা নিজেরা সাবধান হচ্ছি, আমরা নিজেদেরকে প্রতিহত করছি। একই সাথে আমরা এখন নিজেদের ইমিউনিটি বাড়ানোর অনেক কিছু চেষ্টা করছি। আমরা এক্সারসাইজ করছি, ঠিক মতন খাওয়া দাওয়া করছি, ঘুমের যে অভ্যাস সেই অভ্যাসটা আমরা পরিবর্তন করে বেশি ঘুমানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে গত 3 মাসে আমেরিকানদের মধ্যে যে ঘুমের যে অভ্যাসটা ছিল তারও কিন্তু একটা ব্যাপক পরিবর্তন এসেছে। মানুষজন যারা আগে কাজ করতেন বা বেশি কাজ করতেন, যারা অ্যাডিকুয়েট ঘুমাতে পারতেন না, তারা কিন্তু এখন বেশি ঘুমাচ্ছেন। এবং যারা বাসায় আছেন তারা এখন প্রকৃতিতে চলাফেরা করছেন, হাঁটাহাঁটি করছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে গেছে এবং ঘুমের অভ্যাসও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো অ্যাজ এ হোল মানুষের ইমিউনিটি ভালো হয়েছে, মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে, এবং আমরা সংক্রমণ যে হারটা সেটা কমিয়ে দিয়েছি মাস্ক পরার মাধ্যমে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে। তার মানে মোদ্দা কথা হলো যে করোনা ভাইরাস তার কার্যকারিতা কিন্তু এখনো হারায়নি। হ্যাঁ, মিউটেশন হচ্ছে, কিন্তু আসল কথা হলো যে আমরা চালাক হয়ে গেছি, আমরা নিজেদেরকে প্রতিহত করছি। সেটি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এবং আমাদেরকে এই জিনিসটি কন্টিনিউ করতে হবে ভ্যাকসিন আসার আগ পর্যন্ত। থ্যাংক ইউ ডক্টর আতিকুজ্জামান, থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার কাছে পরে জানতে চাইব যে করোনা বা অনেকগুলো ডিজিজ আছে যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক, যেমন নিউমোনিয়া, শীতকালে যে ফ্লু হয়। এখন আমরা জানতে চাইব এরপরে যে করোনা কি তাহলে আমাদের জীবনের নিত্যসঙ্গী হিসাবে সারা জীবন বসবাস করবে, এই বিষয়টি জানার চেষ্টা করব। আর আমরা জানার চেষ্টা করার পরেই আপনি যেটা বললেন যে টেস্ট অ্যান্ড ট্রেস, এই বিষয়টি নিউ ইয়র্ক সিটি একটা নতুন উদ্যোগ নিয়েছে। টেস্ট অ্যান্ড ট্রেস একটা আলাদা ডিপার্টমেন্টই তারা খুলেছেন। এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব একটি ছোট্ট বিরতির পর। আমরা কথা বলবো আপনার সাথে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরই ফিরবো, আমাদের সাথেই থাকুন। Dr. Kamal, MBBS. Ronnie, MA LLB. Shuman, MSc Engineering. Shahnaz, MSc Former Teacher, Dhaka University. None of them knew about People and Tech. If they did, they would not be doing such odd jobs. Engineer Mr. Hanif assures that he will not let a single educated immigrant perform odd job. No more odd job. Change your life and lifestyle. দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা।
24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। Over the past 25 years, Khan's renowned specialized high school program has helped nearly 3,000 students gain acceptance to New York City's top high schools, such as Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Our team of education experts creates original KT diagnostic exams and constantly updates our curriculum so our students gain acceptance to the best high schools in New York City. Parents can trust Khan's. Call today for 2 free classes. জীবনের সব অনুভূতি যায় না ভোলা, তুমি আশা শেষ আজও হৃদয় জুড়ে করে খেলা। এই প্রবাসে ব্যস্ত জীবনে টাটকা স্বাদে অটুট বন্ধন লক্ষ্য প্রাণে। বাংলাদেশের টাটকা মাছ, সবজি, স্ন্যাক্স, সেরা স্বাদে সেরা মানে। নির্ভেজাল বাংলার স্বাদ শাহজালাল। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা এখন আলোচনা করব, আমাদের সাথে এজে আছেন নিউ ইয়র্ক সিটি টেস্ট অ্যান্ড ট্রেস বিষয়ে তিনি কথা বলবেন। বাট ডক্টর নুরুন নবী সাহেব ডেমোক্রেটিক পার্টি লিডার এবং পার্টি কনভেনশন শুরু হয়েছে, তিনি সেটা দেখবেন। আমরা তার সাথে আজকে যে কনভেনশন শুরু হয়েছে এই বিষয়ে একটু কথা বলবো। ডক্টর নুরুন নবী, আপনি জানেন আজকে কনভেনশন শুরু হয়েছে এবং এটা ভার্চুয়াল কনভেনশন। আপনার কি মনে হয়, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ দিস কনভেনশন? ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। শুরু হয়েছে ঐতিহাসিক আনকনভেনশনাল কনভেনশন। আনকনভেনশনাল এই জন্য যে এটা ভার্চুয়াল কনভেনশন হচ্ছে, প্যান্ডামিক কারণে আমেরিকার ইতিহাসে এটি হয়নি। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকান, এটা সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচনে ডিটারমিন করবে যে আমেরিকা কোন দিকে যাবে, আমেরিকার সোল কি হবে, এতদিন যা ছিল সেটা হবে কিনা। বিশেষ করে ইমিগ্রেন্টদের জন্য এই দেশ কেমন হবে সেটা এই নির্বাচনে নির্ভর করবে। ডোনাল্ড ট্রাম্প, ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট এবং বর্তমান প্রেসিডেন্ট, ওনার স্লোগানের অর্থ হলো দিস আমেরিকা ফর অনলি হোয়াইট পিপল, ব্ল্যাক ব্রাউনদের কোনো জায়গা নেই। তো ডেমোক্রেটিক পার্টি কনভেনশনাল ক্যাম্পেইন করতে পারে না। এই কনভেনশনের মাধ্যমে তাদের সুযোগ হবে এই পার্টির কি আদর্শ, উদ্দেশ্য, কর্মসূচি সেটা প্রচার করা এবং ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলা করে, যেমন আপনারা এতক্ষণ কোভিড প্যান্ডামিক আলোচনা করলেন যে 180,000 পিপল অলরেডি মারা গিয়েছে, 5.5 মিলিয়ন ইনফেক্টেড এবং 45 মিলিয়ন পিপল আনএমপ্লয়েড, হাইস্ট আনএমপ্লয়েড, ইকোনমি ধ্বংসের প্রান্তে। এই অবস্থা কেন সৃষ্টি হলো সেটা ডেমোক্রেটিক পার্টি তারা 4 দিনের কনভেনশনে প্রচার করবে। বিশেষ করে এই প্যান্ডেমিকের জন্য যে মৃত্যু, বিভিন্ন মডেল দেখাচ্ছে যদি আমরা মাস্ক প্রথম থেকেই পরতাম, সোশ্যাল ডিস্টেন্স প্রথম থেকে পড়তাম, তাহলে এত লোক মারা যেত না। তো এই যে এত লোক মারা গেল, এর জন্য কে দায়ী? এই জিনিসগুলার ডেমোক্রেটিক পার্টি বলবে নেক্সট 4 days। এবং প্রেসিডেন্টের যে সায়েন্টিফিক বা ডেটা যে অ্যাভয়েড করে তার নিজের মন মতো যে কথাবার্তা বলা, কি ট্রিটমেন্ট হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো ডেমোক্রেটিক পার্টি বলবে। কারণ এই ইলেকশনটা হতে হবে বেসড অন এডুকেটেড ডিসিশন। তা আমি সবাইকে আহ্বান জানাবো এই কনভেনশন দেখার জন্য। ডেমোক্রেটিক পার্টিরও কনভেনশন দেখবেন, তখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনাদের জন্য নেক্সট 4 years কিভাবে আপনাদের স্বার্থ রক্ষা হবে, আপনারা কিভাবে ভালো থাকবেন। এটা আমেরিকার ইতিহাসের সবচেয়ে একটা ক্রান্তি লগ্ন
যে এই ইলেকশনে ডিসাইড হবে এই 100-200 বছরে যে আমেরিকার যে ভ্যালুস গুলো ডেভেলপ হয়েছিল সেগুলো থাকবে কি থাকবে না। একটা এক্সাম্পল দিয়ে আমি আমার কথা শেষ করব। এই পোস্টাল সার্ভিস, জানেন পোস্টাল সার্ভিস এটা একটা বিজনেস অর্গানাইজেশন না, এটা অলমোস্ট কাইন্ড অফ এ ইনস্টিটিউশন অফ দিস স্টেট লাইক কংগ্রেস, সেনেট, আর্ম ফোর্সের ইত্যাদিতে। কারণ এই পোস্টাল সার্ভিসের মাধ্যমেই মানুষ তাদের পোস্টাল মেইলপত্র পাচ্ছে। এছাড়া যারা সিনিয়র সিটিজেন যারা ওষুধপত্র পাচ্ছে পোস্টাল ডেলিভারির মাধ্যমে, রুরাল এরিয়াতে একমাত্র কমিউনিকেশন সিনিয়র সিটিজেন পোস্টাল সার্ভিস। সেই পোস্টাল সার্ভিসকে ইলেকশনের জন্য ম্যানিপুলেট করার জন্য চেষ্টা করা হয়েছিল। দিস ইজ এ ইউনিভার্সাল ইস্যু। এডিটর নাজমুল সাহেব উল্লেখ করেছেন যে রিপাবলিকানরাও বুঝতে পেরেছে যে এটা একটা সিরিয়াস ইস্যু এবং তারাও এটাকে যাতে ধ্বংস না করা হয় সেই জন্য তারা ডেমোক্রেটসদের কাজ করবে বলে আশা প্রকাশ করছে। তো এই যে অপকর্মগুলো কারেন্ট প্রেসিডেন্টের, এগুলো ডেমোক্রেটিক পার্টি নেক্সট ফিউ ডেজ প্রচার করবে এবং তাদেরকে ক্লিয়ারলি বলতে হবে। তারা শুধু এন্টি ট্রাম্প ভোটের অপেক্ষায় থাকলে তারা উইন করতে পারবে না। তারা কি করতে চায় এবং ডোনাল্ড ট্রাম্প কি করেছে, যে লোক যে প্রেসিডেন্ট অ্যাভারেজ ডেইলি 10-12টা করে মিথ্যা কথা বলে, এগুলো মানুষকে বোঝাতে হবে। তো সেই জন্য এই কনভেনশন, ডেমোক্রেটিক পার্টি কনভেনশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নির্বাচনে ডিটারমিন করবে যে আমেরিকা থাকবে কিনা, না নতুন আমেরিকা হবে, অর্থাৎ আমেরিকা ফর হোয়াইট আমেরিকা অনলি। তো আমি আপনাদের সবাইকে বলবো কনভেনশন দেখেন আর জানেন, তারপরে ইউ টেক এ এডুকেটেড ডিসিশন আপনি কাকে ভোট দিবেন। এই যে আপনার নিজের স্বার্থ রক্ষার জন্য ভোট দিবেন না জেনে না বুঝে আপনারা ভোট দিবেন। আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের কমিউনিটিতে অনেকেই ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছে। কিসের জন্য? সে অ্যান্টি মুসলিম। এটা দুঃখজনক যে এই কারণে যদি কেউ ভোট দেয় যে ডোনাল্ড ট্রাম্প অ্যান্টি মুসলিম সেই জন্য আমাকে ভোট দিতে হবে। কিন্তু হোয়াইট সুপ্রিমেস্টদের কাছে তারা জানে জাস্ট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ব্রাউন ইত্যাদি, জাস্ট দুইটাই তাদের কাছে জিনিস। এরই ব্রাউন ব্ল্যাকের ভিতরে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে ইন্ডিয়ান, কে পাকিস্তানি, কে বাংলাদেশি, কাশ্মীরে কার কি অবস্থান, এগুলো কিন্তু তারা কিছুই দেখবে না। তারা দেখবে যদি হোয়াইট আমেরিকানরা যদি ডোনাল্ড ট্রাম্পের আরেকবার ক্ষমতা যায়, তারা সিম্পলি দেখবে হোয়াইট ভার্সাস নন হোয়াইট। আমি আর বক্তব্য বাড়াবো না। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আপনারা দয়া করে ডেমোক্রেটিক পার্টি কনভেনশন দেখেন এবং আপনারা নিজের সিদ্ধান্ত নেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর নুরুন নবী, আপনাকে নিউ জার্সিতে যোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট। দর্শক, আমরা এখন এজে ইউসুফের কাছে যাচ্ছি। একটু আগে ডক্টর বি এম আতিকুজ্জামান এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মুজিবুর রহমান মজুমদার, এই মাত্র যুক্ত হলেন। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা যেটা আলোচনা করছেন টেস্ট অ্যান্ড ট্রেস, নিউ ইয়র্ক সিটি এই বিষয়ে কী উদ্যোগ নিয়েছে, কেন তারা এই উদ্যোগ নিয়েছে, এই বিষয়ে কথা বলবেন নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে এজে ইউসুফ। এজে ইউসুফ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনার সাউন্ড, হ্যাঁ, ইয়েস। এজে ইউসুফ, আপনাদের টেস্ট অ্যান্ড ট্রেস মেয়রের যে প্রোগ্রাম এবং আপনি নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে আজকে আপনাকে অ্যাসাইন করা হয়েছে এই বিষয়ে কথা বলার জন্য, আমরা আপনাকে জানতে চাচ্ছি হোয়াট ইজ দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামটি কী, এইটার সুবিধা কী, কীভাবে সুবিধা লোকজন এটার সুযোগ নেবে এবং এটা কোথায়, কীভাবে, কোন জায়গায় মানুষ যাবে, এই বিষয়গুলো একটু বলবেন। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ তাহের ভাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এবং টেস্ট অ্যান্ড ট্রেস যেই উদ্যোগ, সেটা হলো নিউ ইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালের প্রোগ্রাম। নিউ ইয়র্ক হেলথ অ্যান্ড হসপিটাল সেটা হলো একটি বিরাট বড় সিটি এজেন্সি যেটা সব পাবলিক হসপিটালকে ম্যানেজ করে নিউ ইয়র্ক সিটির ভিতরে। তাদের ভেতর থেকে এই উদ্যোগটা আসছে এবং এই উদ্যোগের 3টা পার্ট আছে। প্রথম পার্ট সেটা হলো টেস্টিং। নিউ ইয়র্ক সিটিতে টেস্টিং খুবই, করোনা ভাইরাসের টেস্টিং খুবই সহজে পাওয়া যায় এবং টেস্টিং করার জন্য শুধুমাত্র 311 কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট বানালে হবে, অথবা nyc.gov/covid টেস্টে গেলে আপনি আপনার বাসার সবচেয়ে কাছে যে টেস্টিং সেন্টার আছে সেই সেন্টারে যেতে পারবেন এবং সেই টেস্টিং সেন্টারে যে আপনি টেস্ট
আপনার আপনার দুই টাইপের কোভিড টেস্ট করাতে পারেন। প্রথম যে টাইপ সেটা হলো রেগুলার করোনা ভাইরাস টেস্টিং, যেটা দিয়ে আপনি জানতে পারবেন যে আপনার কি এখন এই মুহূর্তে কোনো করোনা ভাইরাস আছে কিনা। এবং দ্বিতীয় যে পার্ট সেটা হলো যে দ্বিতীয় ধরনের টেস্টিং যেটা আমরা ফ্রিতে প্রোভাইড করছি সেটা হলো অ্যান্টিবডি টেস্টিং, যার দ্বারা আপনি জানতে পারবেন যে আপনার কি লাস্ট 2 মাসে কোনো করোনা ভাইরাস হয়েছে কি হয়। রাইট, এখন এই উদ্যোগের দ্বিতীয় পার্ট যেটা সেটা হচ্ছে ট্রেসিং। ট্রেসিং এর সময় হয় কি আমাদের নিউ ইয়র্ক সিটির হেলথ অ্যান্ড হসপিটালের থেকে অনেক কর্মচারীরা আছে যারা এখন ট্রেসিং এর কাজ করছে। ট্রেসিং এ আমাদের এই কর্মচারীরা যে যাদের পজিটিভ কেস ধরা পড়ছে তারা লাস্ট 2 সপ্তাহে কোথায় কোথায় ছিল, তাদের সাথে কন্ট্যাক্টে ছিল, সেগুলো খুঁজে বের করবে এবং খুঁজে বের করে যাদের কন্ট্যাক্টে ছিল এবং যারা সেই পজিটিভ কোভিড টেস্ট পজিটিভ ব্যক্তির কাছে ধারে কাছে ছিল তাদেরও টেস্টিং দেওয়া হবে। তাদের টেস্টিং দেওয়া হবে এবং তারা তাদের সাথে কন্ট্যাক্টে আসছিল সেটাও বার করা হবে। এই ইনিশিয়েটিভের থার্ড পার্ট যেটা সেটা হলো কেয়ার প্যাকেজ। তো আমরা যাদের টেস্ট করে পজিটিভ ধরা পড়ছে তাদের আমরা মেক শিওর করবো যে তাদের একটি কেয়ার প্যাকেজ থাকুক এবং তারা যাতে সেফলি সোশ্যালি আইসোলেট করতে পারে। আমাদের অনেক সময় দেখা গেছে আমাদের কমিউনিটিতে যে একই বাসায় 2-3 জনের করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ছে, বাট আমরা তাও একই বাসায় থেকে সোশ্যালি আইসোলেট করার চেষ্টা করতেছিলাম। ওভাবে আসলে সোশ্যালি আইসোলেট করা যায় না। আমরা যেটা করার চেষ্টা করতেছি আমাদের টেস্ট এন্ড ট্রেস করে থেকে সেটা হলো আমাদের যে যাদের পজিটিভ টেস্ট ধরা পড়ছে তাদের বিনামূল্যে আমরা হোটেল ভাড়া করে দিচ্ছি এবং সেই হোটেলে তারা 2 সপ্তাহ থাকতে পারবে। খাওয়া, থাকা, মেডিকেল সাপ্লাইজ, টেস্টিং এবং যাওয়া আসার ভাড়া এবং আরো যত অ্যাডিশনাল সাপ্লাইজ লাগবে যেরকম ফ্রি ইন্টারনেট, টিভি, এগুলো সব দেওয়া হবে সেই 2 সপ্তাহের জন্য, যাতে আমরা সাকসেসফুলি আইসোলেট করতে পারি। এরকম ইনিশিয়েটিভ অন্য সব দেশে জানুয়ারি ফেব্রুয়ারি সেই সময় হয়েছিল যখন করোনা ভাইরাসের প্যান্ডেমিক কেবল শুরু হচ্ছিল। সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইভেন ইন্ডিয়া এইসব টেস্ট এন্ড ট্রেসিং অনেক আগে শুরু করছিল এবং সেই জন্য আর কি আমাদের করোনা ভাইরাসের টেস্ট এবং লিথালিটি রেট মানে মোর্টালিটি রেট অনেক হাই তুলনামূলক ভাবে অন্য দেশের কাছে। রাইট, সাউথ কোরিয়া যদি দেখেন তাদের রেট অনেক কম, আমাদের রেট অনেক বেশি, কারণ আমরা টেস্ট এন্ড ট্রেসটা আগে করিনি। এখন আমরা টেস্ট এন্ড ট্রেস শুরু করতেছি, বাট আশা আছে যে এই টেস্ট এন্ড ট্রেস ইউজ করে আমরা স্বাভাবিক নিউ ইয়র্ক যেটা ছিল সেটাতে আমরা ফিরে যেতে এবং সব রিসার্চে দেখাও গেছে যে টেস্টিং এবং ট্রেসিং হলো একটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা। মনে করেন যে একজন যদি করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে এবং দেখা যায় 2 জন ফ্যামিলিতে আছে, তাদের অন্য কোনো রুম নাই থাকার, সেক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি কি তাদেরকে কোনো ধরনের হোটেল বা থাকার আলাদা জায়গা প্রোভাইড করবে? হ্যাঁ, অবশ্যই করবে। সো যদি আপনার করোনা ভাইরাসের সিমটম দেখা যায় অথবা করোনা ভাইরাসের কেস পজিটিভ ধরা পড়ে, তাহলে সেই সময় আপনাকে একটা অপশন দেওয়া হবে। আপনাকে একটা হয়তো আপনাকে একটা কেয়ার প্যাকেজ দিবে যেখানে বলবে যে যেখানে অনেক অ্যামিনিটিস প্রোভাইড করা হবে এবং আপনি অনেক রিসোর্স প্রোভাইড করা হবে যাতে আপনি ইজিলি নিজে সোশ্যালি ডিস্টেন্স হতে পারেন, অথবা আপনাকে আদার অপশনও দেওয়া হবে যে আপনি হোটেলে যেও থাকতে পারবেন। হোটেলে থাকার পয়সা, মেডিকেল ফিজ, ওখানে যে মেডিকেল সাপ্লাইজ দেওয়া হবে আপনাকে এবং মেডিকেল রিসোর্স দেওয়া হবে সেটার পয়সা ফ্রি, এবং থাকার খাওয়ার, ওয়াইফাই এবং আরো যত সব রিসোর্স লাগবে সেগুলোর জন্য আমরা ফ্রিতে পয়সা দেবো। ইভেন ট্রান্সপোর্টেশন কস্ট, যাওয়া আসার যে খরচ সেটাও আমরা দেবো। এবং ইমিগ্রেশন স্ট্যাটাস কোনো ব্যাপার না, যে কোনো মানুষ সিমটম দেখা যাক কি না দেখা যাক, নিউ ইয়র্ক সিটির ভিতরে থাকলে আপনার টেস্টিং করা উচিত। এবং টেস্টিং করে হয়তো আপনার কোনো সিমটম নাই, বাট অ্যাটলিস্ট আপনি জানতে পারবেন যে আপনার যে লাস্ট 2 সপ্তাহে 2 মাসে কি আপনার কি করোনা ভাইরাস ছিল কি ছিল না। রাইট, আর যদি থেকে থাকে তাহলে আপনি জানতে পারবেন যে আমরা আরো জানতে পারবো যে কোথায় কোথায় সেটা ছড়াইছে এবং সেটা যেটা আমরা যে কন্টেন্ট করি। ওকে, সো করোনা ভাইরাসের যে টেস্ট এন্ড ট্রেসিং, টেস্ট করার জন্য কিভাবে লোকজন বুঝবে কোথায় গিয়ে টেস্ট করাবে, মানে হোয়াট ইজ দ্য ওয়ে যে বুঝার যে কোন জায়গায় যাবে, অথবা কোনো নাম্বার আছে কিনা যোগাযোগ করার? আপনি 311 কল করে যদি বলেন যে আমার বাংলায় বললেই চলবে, 311 কল করে আপনি বলবেন যে আমার করোনা ভাইরাসের টেস্টিং করা দরকার,
এবং তারা আপনাকে বলে দিবে আপনার ক্লোজেস্ট লোকেশন কোথায়, যেখানে যে আপনি টেস্টিং করতে পারবেন, তারা অ্যাপয়েন্টমেন্ট বানায় দিবে। অথবা আপনি nyc.gov/covidtest ওয়েবসাইটে যেতে পারবেন। তো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে nyc.gov/covidtest। সেখানে গেলে আপনি যদি আপনার জিপ কোড দেন, তাহলে আপনাকে বলে দিবে যে আপনার সবচেয়ে নিকটতম টেস্টিং সেন্টার কোথায়। আপনার কোনো পয়সা জড়িত নেই। আপনি যেটা বললেন যে ইমিগ্রেশন স্ট্যাটাস এখানে কোনো প্রশ্নই উঠবে না, যে লিগ্যাল কে ইলিগ্যাল, কে ডকুমেন্টেড কে আনডকুমেন্টেড, এটা কোনো বিষয় না। এটা যে কেউ যেতে পারবে এবং তার যদি আইসোলেশনের প্রয়োজনে হোটেলে থাকার ব্যবস্থা করতে হয়, তাইলে সিটি প্রোভাইড করবে সব ধরনের খরচ এবং হোটেলের রুমের ব্যবস্থা, রাইট? এক্স্যাক্টলি হ্যাঁ। আমরা ইমিগ্রেশন স্ট্যাটাস দেখবো না, কারণ করোনা ভাইরাস ইমিগ্রেশন স্ট্যাটাস দেখে না। করোনা ভাইরাস সবারই হয় এবং আমরা মেক শিওর করবো যে যাদের না মানে আমরা মেক শিওর করবো সবাই যাতে ফ্রিতে এবং সহজভাবে সোশ্যালি আইসোলেট করতে পারে, এবং তার জন্য আমরা এই হোটেল প্রোগ্রাম। থ্যাংক ইউ এজে ইউসুফ, আপনাকে থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন। ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনি আছেন। ডক্টর জি, আপনি কিছু বলতে চাচ্ছেন আবার? আমি বললাম ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর আতিকুজ্জামান, আপনার কাছে প্রথমে যাচ্ছি, এরপর মুজিবুর রহমান মজুমদারের কাছে আসবো। যে আপনি আগে যে কথাটার শেষ ইতি জানতে যাচ্ছিলেন, আপনাকে যে প্রশ্নটা আগে করেছিলাম, যে এটা কি আমাদের জীবনের সঙ্গী হয়ে সারা জীবনই থাকবে, লাইক ইনফ্লুয়েঞ্জা, আপনার ফ্লু ভাইরাস, যে এখন কি আমাদের সারা জীবন এটাকে টেনে যেতে হবে, না এটার কোনো ইতি আছে বলে মনে করেন আপনি? অনেক ধন্যবাদ। এটা খুব একটা মানে প্রাসঙ্গিক এবং যৌক্তিক প্রশ্ন, এবং প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন। এই জন্য যে আমরা কিছু কিছু ইনফরমেশন জানি এই ভাইরাস সম্পর্কে। যেমন ধরেন, এই ভাইরাসে যখন আপনি আক্রান্ত হওয়ার সাথে সাথে বডি একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যেটাকে আমরা বলি অ্যান্টিবডি। যাদের অ্যাসিমটোমেটিক পেশেন্ট যারা আছে, তাদের এই অ্যান্টিবডিটা কিন্তু খুব একটা শক্তিশালী অ্যান্টিবডি হয় না, এবং এটি খুব একটা দীর্ঘস্থায়ী হয় না। যাদের খুব মারাত্মক ইনফেকশন হয়, তাদের অ্যান্টিবডি তৈরি হয়, এবং এটিও যে খুব দীর্ঘ তা সেরকমও হয় না। ধরেন 3 থেকে 4 বা 5 মাসের মতন দীর্ঘস্থায়ী হয়। কিন্তু এর পিছনে যে জিনিসটা হয়, যে আমাদের শরীরের এক ধরনের প্রতিরোধক কোষ রয়েছে, যেগুলোকে আমরা বলি টি লিম্ফোসাইট বা সেল মেডিয়েটেড যে ইমিউনিটি আমরা বলি, সেটা অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং তারা এই ভাইরাসটিকে চিনে ফেলে। এবং ভবিষ্যতে যেটা দেখা হয়, যদি এটা ইনফেক্টেড হয় মানুষ, হয়তো এই ভাইরাসই অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করতে পারে। এখন আপনারা জানেন যে ভ্যাকসিন তৈরির বেশ অনেক দূর প্রক্রিয়া আমরা এগিয়ে গেছি, বিশেষ করে 3টি ভ্যাকসিনের কথা আপনারা সবাই জানেন। যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, সেটি হলো যে এই ভাইরাস থেকে যে অ্যান্টিবডি আমরা তৈরি করতে পারবো এই ভ্যাকসিন থেকে, সেই ভ্যাকসিনটি, সেই অ্যান্টিবডিটি কতদিন পর্যন্ত থাকবে। এমনও হতে পারে যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের মতন, যে প্রতি বছর আমাদেরকে হয়তো এটি নিতে হতে পারে, কিংবা আমরা জানি যে আমাদেরকে হয়তো একটি নেওয়ার পরে আরো কয়েক মাস পরে আরো একটি নিতে হবে সেটার কার্যকারিতা বাড়ানোর জন্য। তার মানে দাঁড়াচ্ছে এরকম, এখনো এই কথাগুলো বলা যায় না, কারণ আমরা এখনো অনেক তথ্য কিংবা উপাত্তের উপর নির্ভর করছি। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমাদের জীবনযাত্রার সাথে করোনা ভাইরাস এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। করোনা ভাইরাস চলে যাবে বা করোনা ভাইরাস খুব মানে শীঘ্রই উইক হয়ে যাবে বা একেবারে চলে যাবে, সে সম্পর্কে আশা করাটা ঠিক না। তবে যে জিনিসটা খুব আশাব্যঞ্জক, যেটা নাজমুল ভাই আজকে কিছুক্ষণ আগে বলছিলেন, আজকে নিউ ইয়র্ক টাইমসও একটা খুব চমৎকার আর্টিকেল এসেছে, আমরা সায়েন্স ম্যাগাজিনেও সেটি দেখেছি, যে যদিও অ্যান্টিবডি খুব একটা ইফেক্টিভ না, কিন্তু 40% মানুষ যারা অ্যাসিমটোমেটিক, যথেষ্ট অ্যান্টিবডি তৈরি করছেন না, কিন্তু তাদের যে সেল মিডিয়েটেড ইমিউনিটি, যেটাকে বলি যে আমরা টি সেল মিডিয়েটেড যে ইমিউনিটি, সেই ইমিউনিটিটা কিন্তু বিরাট একটা ভূমিকা পালন করতে পারে। এবং এমনও হতে পারে যে এই অ্যাসিমটোমেটিক মানুষদের মধ্যে বা যাদের সিমটম হয়েছে এবং ডিজিজ হয়েছে, তাদের সেল মিডিয়েটেড ইমিউনিটিটা এত শক্ত হতে পারে যে এটি কিন্তু ভবিষ্যতে এমনও হতে পারে যে এটি অনেকটা আমাদের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি করতে সহায়তা করতে পারে। তো যেটা আমরা এখন দেখছি যে এই রোগটা খুব দ্রুত সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, কিন্তু যে পরিমাণ মানুষ উপসর্গ আগে হতো, সে পরিমাণ উপসর্গ হচ্ছে না। কারণ সেটা হচ্ছে অনেকটা ইয়াং মানুষদের মধ্যে। কারণ আমরা জেনে গেছি যে যারা হাই রিস্ক, তাদেরকে আমরা এখন আগলে রাখছি, তাদেরকে আমরা বাসায় রাখছি বা তাদেরকে আমরা খুব সাবধানে রাখছি, যেটা আমরা আগে জানতাম না। আপনি যদি নিউ ইয়র্কে যে সমস্ত মানুষ মারা গেছে, সেই ধরনের রোগীরা কিন্তু আজকে অন্য কোনো স্টেটে মারা যাচ্ছে না। কেন?
কারণ আমরা জানতে পারছি যে এই মানুষগুলো এই ডিজিজের জন্য প্রোন এবং আমরা তাদেরকে আইসোলেট করে রাখছি। Yeah. এটাই হলো ইম্পর্টেন্ট জিনিস যে আমরা আগের চাইতে অনেক চালাক হয়ে গেছি। আমরা বুঝতে পারছি যে কি করলে আমরা আমাদেরকে প্রতিরোধ করতে পারি। তো আমাদের মধ্যে যারা খুব হাই রিস্ক বা যারা প্রোন হলো এই সমস্ত ডিজিজ পাওয়ার জন্য, তাদেরকে আমরা আলাদা করে রাখছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর আতিকুজ্জামান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। ডক্টর মুজিব, আমি আসবো আমাদের মোহাম্মদ আজাদ সাহেব আপনার কাছে একটু পরে আসছি। আমি ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনার কাছে যাচ্ছি যে আপনি তো অনেক প্রবীণ একজন চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক। আপনার কি মনে হয়, আপনি তো অনেকদিন থেকে শুরু থেকে ওয়াচ করছেন, আপনি নিজেও করোনা আক্রান্ত ছিলেন, এখন সুস্থ হয়ে কাজ করছেন, আপনার অ্যানালাইসিস এন্ড অ্যাডভাইস কি হবে? ধন্যবাদ তাহের সাহেব, ধন্যবাদ টাইম টেলিভিশন, এবং ধন্যবাদ সমস্ত পার্টিসিপেন্ট এবং দর্শক যারা এখনো আছেন এই প্রোগ্রামের সাথে। আমার ছোট ভাই আতিক খুব সুন্দর করে বলেছে যে এখন এই যে ভাইরাসটার কি অবস্থা এবং কি হতে পারে না হতে পারে, কি ধরনের ইমিউনিটি হতে পারে না হতে পারে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের হিউম্যান সিভিলাইজেশন অনেক বড় বড় চ্যালেঞ্জ ফেস করছে থ্রু আউট হিস্ট্রি। প্লেগ হচ্ছে, স্প্যানিশ ফ্লু হচ্ছে, ম্যালেরিয়া আজও যায়নি পৃথিবীর বুক থেকে, স্মল পক্স চলে গেছে, টিউবারকুলোসিস যুগ যুগ ধরে, হাজার বছর ধরে আমাদের সাথে আছে। আমি বিশ্বাস করি আমরা হিউম্যান বিং এই যে পৃথিবীর, এটাকে এনডিওর করতে পারবো। এখন এটা কি আমাদের সাথে রয়ে যাবে এবং আমরা আমাদের কিছু কিছু অভ্যাস পরিবর্তন করে এটার সাথে অ্যাডজাস্ট করব, নাকি এটা আবার স্প্যানিশ ফ্লুর মতো আসলো আবার চলে গেল 3 বছর পরে আমাদের কাছ থেকে, এটা বলা খুবই মুশকিল এখন। তবে যেটাই হোক না কেন, আমার বিশ্বাস আমরা যদি আজকে একটা ভ্যাকসিন তৈরি করি, যে ভ্যাকসিন হয়তো খুবই এফেক্টিভ হতে পারে আবার না হতে পারে, তার অর্থাৎ এই না যে ভবিষ্যতে অন্য কোনো ভ্যাকসিন আসবে না। হয়তো আমরা একটা ট্রায়াল বেসিসে এখন যাব, যদি এটা ইনএফেক্টিভ হয় বা ওরকম সাকসেসফুল না হয়, আমার মনে হয় হিউম্যান বিং এর যে জিনিয়াসনেস আছে, এটা দিয়ে আমরা আরো কিছু বের করে নিয়ে আসবো আগামীতে, এবং সমস্ত পরিবর্তন আসবে আমাদের সমাজের মধ্যে, ডিপেন্ড করে এটা কি ধরনের এফেক্ট আমাদেরকে লং ইয়ে করবে। আর আপনি জানেন ওভার টাইম যে কোনো আপনার জীব জন্তু যেটাই বলেন না কেন, জীবন এনভায়রনমেন্টের সাথে চেঞ্জ হয়, ডেভেলপ করে, রেজিস্ট্যান্স, জেনেটিক পরিবর্তন হয়। ওভার টাইম এটা আস্তে আস্তে আমাদের শরীরের চেঞ্জেস থ্রুতে এটার সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, এটা আমি বিশ্বাস করি। আর এই আপনার এখন যেটা আমরা দেখতেছি, ইভেন যেটা আপনি যখন 6 মাসই ধরেন, এই 6 মাসের মধ্যে কিন্তু আমাদের ট্রিটমেন্ট, আমাদের সোশ্যাল কাস্টম, আমাদের সবকিছু কিন্তু একটা আমূল পরিবর্তন হয়ে গেছে। আমরা 6 মাস আগে যতটা ভীত ছিলাম, এখন কিন্তু অতটা ভীত না। আমরা কতগুলি জিনিস আমাদের মধ্যে নেচারের মধ্যে নিয়ে আসছে। যেমন ধরেন ঘরটি বের হওয়ার সময় মাস্কটা হাতে করে নিয়ে বের হলাম, গাড়ির ভিতর থেকে যখনই বের হলাম মাস্কটা লাগিয়ে বের হলাম। এটা মনে হয় যে একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে লাইফের সাথে। তো সবারই মধ্যে এই যে পরিবর্তনটা আসছে, এটা কন্টিনিউ করবে এবং আস্তে আস্তে এটা ইভলভ হবে। সুতরাং আমি বিশ্বাস করি আমরা এই যে ক্রাইসিস, এটাকে আমরা সাকসেসফুলি এটার সাথে লিভ করতে শিখবো, অথবা এটার উপর উত্তরণ করতে শিখবো, এবং ইনশাল্লাহ আমাদের যেই সিভিলাইজেশন চলছে এটা চলতেই থাকবে। এখন সাময়িক যেই আমরা ব্যাকফুটে পড়ে গেছি, সেটার জন্য বিশেষ করে আমেরিকার জন্য আমি বলবো যে এখানকার লিডারশিপ দায়ী। আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আমেরিকার 300+ মিলিয়ন, আর চায়নাতে মোর দেন 1 বিলিয়ন পিপল। চায়নাতে এটা হচ্ছে, কিন্তু চায়নাতে স্প্রেড আরো বেশি হওয়া উচিত ছিল। তাদের সোশ্যাল ইকোনমিক কন্ডিশন, তাদের মেডিকেল সিস্টেম ছিল, সবকিছুই আমেরিকা থেকে ব্যাকওয়ার্ড। আমেরিকার রিসোর্স আছে, ফাইন্যান্স আছে, সবই আছে। তারপরেও 1/4 অফ দ্য ইনফেক্টেড পিপল ইজ ইন আমেরিকা, 1/4 অফ দ্য ডেথ ইজ আমেরিকা। এটা আমেরিকার জন্য একটা শেম, আর এই শেমটার জন্য দায়ী আমি মনে করি যে এই দেশের লিডারশিপ, বিশেষ করে প্রেসিডেন্ট, যে এই টোটালি ফেইল টু অ্যাড্রেস দিস ইস্যু। ইভেন ছোট দেশ, নিউজিল্যান্ডের মতো দেশ, সাউথ আমেরিকা, কোরিয়ার মতো দেশ, সমস্ত দেশ ওয়াজ এবল টু এটাকে ফেস করতে এবং সাকসেসফুলি ফেস করছে। তো আমরা যদি আমেরিকার বাইরের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এটা ফেস করাটা তেমন ডিফিকাল্ট না। আমাদের রাজনৈতিক জন্য, নেতৃত্বের জন্য আমরা এখানে ফেল করছি, এবং আমরা এটাতে আজকে এতটা চিন্তিত। অন্য দেশ তা না। তো আমার বিশ্বাস
যে আমরা এটা থেকে উত্তরণ করতে পারবো, এবং অ্যাজ ইট প্রোগ্রেস আমাদের নতুন নতুন ইনোভেশন আসবে, এবং আমরা ওই ইনোভেশন দিয়েই আমাদের প্রোটেকশন, আমাদের সমাজের সমস্ত জিনিসগুলোকে চেঞ্জ করে এটা সে অ্যাডজাস্ট করতে পারবো, অথবা এটাকে আমরা কিউর করতে পারবো। ডক্টর মুজিবুর মজুমদার, আপনাকে একটু আপনার দর্শকদের জানাবার জন্য যে এইটার ওষুধটার যে সিকুয়েলি হচ্ছে, মানে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ পিপল যারা এই অসুখ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে, তারা আক্রান্ত সেরা ওঠার পরেও তাদের কিছু কিছু ক্রনিক সিমটম ডেভেলপ করছে। এইটা একটা হেলথ বার্ডেন তৈরি হবে আমাদের হেলথ সিস্টেমের উপরে, যেটার জন্য সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ রিসোর্স স্পেন্ড করতে হবে দেশকে। এই জন্য দরকার হলো প্রপার নেতৃত্ব, এবং আমি নুরুন নবী ভাই উনি আমার শিক্ষক, ওনাকে আমি সাপোর্ট দিয়েই বলবো যে ওনার ডেমোক্রেটিক পার্টি এবার উইন করুক, ওনাদের ক্যান্ডিডেট এবার উইন করুক, সেটি আমরা চাই, এবং দেশে নতুন নেতৃত্ব আসুক। থ্যাংক ইউ ডক্টর মুজিবুর মজুমদার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে আপনার সুন্দর উপস্থাপনার জন্য। জনাব মোহাম্মদ আজাদ, আপনি আমাদের সাথে আছেন? জনাব মোহাম্মদ আজাদ, আপনি আপনার সাউন্ড আনমিউট করেন প্লিজ। মোহাম্মদ আজাদ, আপনার সাউন্ড আনমিউট করেন, মিউট করা আছে, আনমিউট করেন প্লিজ। জি, আপনি তো ডেমোক্রেটিক পার্টি কনভেনশন আজকে থেকে শুরু হয়েছে, আপনি জানেন যে ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট ডেমোক্রেটিক পার্টি কনভেনশন। আপনি লেখালেখি করছেন এই বিষয়ে, আপনার অবজারভেশন কি? আমি সংক্ষেপে শুনতে চাই আপনার অবজারভেশন। মিস্টার আজাদ, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, বলেন। আপনাকে যে প্রশ্নটি করেছি একটু প্লিজ বলেন। হ্যাঁ জি, আপনার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্নটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি কনভেনশন আজকে থেকে শুরু হয়েছে, এই কনভেনশনের সিগনিফিকেন্ট কি? আসলে সিগনিফিকেন্ট বলতে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে এটা তো একটা গতানুগতিক ব্যাপার, কনভেনশন হতেই হবে। জি, আর এটা না হলে তো হবে না। আপনার এখানে দলীয় ডেলিগেটসের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হবে। তো এখানে আরেকটা কথা হচ্ছে, নুরুন নবী ভাই একটু আগে বলে গেলেন যে এটা আনকনভেনশনাল কনভেনশন। এটা আসলে আমি ওনার সাথে একটু দ্বিমত পোষণ করছি এক্ষেত্রে। কারণটা কি, আনকনভেনশনাল কনভেনশন বলতে কোনো কিছু নাই আর কি। এখানে কথা হচ্ছে আপনারা এখানে আপনাকে একটা প্রশ্ন করব, জাস্ট আপনাকে একটা প্রশ্ন করব, ওয়ান কোয়েশ্চেন। আপনাকে জনাব আজাদ, আপনাকে একটা প্রশ্ন করব, সেটি হচ্ছে যে জো বাইডেন এবং কমলা হ্যারিস, এদের যে জুটি, এই জুটিকে আপনি কি মনে করেন? 1 মিনিটে বলবেন, 1 মিনিট। কোনটা প্রশ্নটাকে আবার বলেন? আমার প্রশ্ন হচ্ছে প্রেসিডেন্ট এন্ড ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটিক পার্টির যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে বা যারা এই কনভেনশনে নমিনেশন পাবেন, তাদের কেমন মনে হয় আপনার কাছে? 1 মিনিটে বলবেন। আসলে এই 1 মিনিটে বলা যাবে না। আপনারা ভাইস প্রেসিডেন্ট যে পদে যাকে নমিনেশন দেওয়া হয়েছে, তিনি আসলে একজন কৃষ্ণাঙ্গ মহিলা। তো এখানে মূলত 2008 সালে এবং 2012 সালে নির্বাচনে বারাক ওবামা যেভাবে কৃষ্ণাঙ্গ ভোটারদেরকে, মাইনরিটি ভোটারকে মাঠে নামিয়ে নিয়ে আসতে পেরেছিলেন, সেইটার টার্গেট করে সেই মহিলাকে নমিনেশন দেওয়া হয়েছে। তো আমি মনে করি এটা অনেকাংশে সার্থক তারা। কারণ আমি ফ্লোরিডার আজকে যে প্রতিক্রিয়া দেখেছি, সেখানে অভূতপূর্ব সাড়া পড়ে গেছে, এবং সেখানে যে কৃষ্ণাঙ্গ যে হেসিয়ান ভোটার, দ্বিতীয় বৃহত্তম সংখ্যা, এবং সবচেয়ে বেশি হলো কৃষ্ণাঙ্গ ভোটার ভিতরে জামাইকান, তারা অলরেডি রাস্তায় নেমে গেছে, তার পক্ষে স্লোগান দিচ্ছে, তার পক্ষে পিকেটিং করছে, তার পক্ষে নাচানাচি করছে, তারা উল্লাসে জোয়ারে ভেসে। দ্যাট মিন্স আপনি বলতে চাচ্ছেন যে কমলা হ্যারিসকে নমিনেশন দেওয়ার কারণে ডেমোক্রেটিক পার্টির যে ভোট ব্যাংক, যেটা মাইনরিটি অ্যান্ড কালার পিপল, তাদের ভোট ব্যাংকে তাদের সুবিধা হবে, এটার জন্যই তাকে নমিনেশন দেওয়া হয়েছে। জনাব আজাদ, আপনাকে থ্যাংক ইউ। আপনাকে থ্যাংক ইউ। জি, আপনার 1 মিনিট সময় ছিল, সময় 30 সেকেন্ড, আপনার 30 সেকেন্ড বলেন। না, তো ওখানে কামালাকে নেওয়ার অর্থ এটা হলো যে ফ্লোরিডার মতো একটা স্টেট, যেটাকে আমরা ব্যাটেল গ্রাউন্ড ফিল্ড অথবা রাজনৈতিক যুদ্ধক্ষেত্র আমরা বলে থাকি, সেটা হচ্ছে সেখানে
সেখানে পাশ না করে কোনো রিপাবলিকান প্রার্থী আমেরিকার ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচন হতে পারেনি। তো এই জন্যই ফ্লোরিডাকে ডেমোক্রেটরা টার্গেট করছে, কারণ কামালাকে, কারণ সেখানে ফ্লোরিডা, স্টেট অফ ফ্লোরিডাতে সবচেয়ে বেশি হলো আপনার মাইনরিটি ভোটার। মাইনরিটি বলতে আমি তাদেরকে বুঝি যারা কৃষ্ণাঙ্গ, হিসপ্যানিক বা যারা ইমিগ্রেন্ট ভোটার, তারা মূলত সেখানে আমেরিকান মেজরিটি ভোটার, যাতে যে সাদাগতির চাইতে মাইনরিটি ভোটার সেখানে বেশি। তো মাইনরিটির ভোটগুলো নিশ্চয়ই ডেমোক্রেটের বাক্সে যাবে, এতে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ। এবং কামালা এই ভোটগুলি নিতে সক্ষম হবে, বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। থ্যাংক ইউ জনাব মোহাম্মদ আজাদ, আপনার সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নাজমুল হাসান, আপনার কাছে কোন লেটেস্ট আপডেট আছে? ওকে, থ্যাংক ইউ তার ভাই, আশা করি আবার দেখা হবে। জি, আবার দেখা হবে। থ্যাংক ইউ। নাজমুল হাসান, আপনার কাছে কোন লেটেস্ট আপডেট আছে কিছু? আমার কাছে লেটেস্ট কোনো আপডেট নেই, তবে আমি নবী ভাইয়ের একটা কথার সাথে একটু ভিন্ন মত পোষণ করতে চাই। নবী ভাই বলছেন যে ট্রাম্প মুসলিম বিরোধিতার জন্য অনেক অমুসলিম ট্রাম্পকে সমর্থন করছে, কিন্তু মুসলিম যারা ট্রাম্পকে সমর্থন করছে এবং আমাদের কমিউনিটিতে, বিশেষ করে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি, এটা সিগনিফিকেন্ট নাম্বার। তারা তো ট্রাম্পকে মুসলিম বিরোধিতার জন্য সমর্থন করছে বলা যাবে না। অর্থাৎ মুসলিম বিরোধিতার জন্য অমুসলিমরা ট্রাম্পকে সমর্থন করছে, এই বক্তব্যটা কি জি জি জাহাঙ্গীর ভাই বলেন। হ্যাঁ, আমি এটাই বলার চেষ্টা করছি। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনার 30 সেকেন্ড আছে। আপনি লাস্ট কোনো কনক্লুশন আছে আপনার? কি ব্যাপার আপনার প্রশ্নটা? কি আমার প্রশ্নটা হবে যে এই সময়ে এসে আমাদের কি ধরনের, বাংলাদেশে অনেক ভিউয়ার আছে আমাদের যারা দেখেন, বাংলাদেশে আজকেও আমি জানি অনেকেই আক্রান্ত হয়েছেন। এই সময়ে এসে যারা আক্রান্ত হয়েছেন তাদের ব্যাপারে আপনার কোনো সাজেশন আছে? তাদের লাইফস্টাইল, তাদের খাবার, তাদের ট্রিটমেন্ট, এই বিষয়ে যদি 30 সেকেন্ড আপনি কিছু বলতে পারেন যে হাউ দে ক্যান হ্যাভ দি ট্রিটমেন্ট। জি, তো বেসিক্যালি যদি আপনার আমাদের জেনারেল পাবলিকের জন্য দে মাস্ট মেনটেইন আপনার মাস্ক পরা, 6 ফিট ডিস্টেন্স মেনটেন করা, ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশ করা, এগুলো করে যেতে হবে এবং কোনো বিগ গ্যাদারিং না করে এগুলো করে যেতে হবে। ট্রিটমেন্টের ব্যাপারে আমি বলবো যে আমাদের এখন অ্যাপ্রোচ হলো, যদি কারো অক্সিজেন খুব কমে না যায়, টু অ্যাভয়েড ইন্টুবেশন বা মেকানিক্যাল ভেন্টিলেশন না দেওয়াটা। আর আমরা এখন যেটা করছি, অনেক আর্লি স্টেজে আমরা প্লাজমা ট্রান্সফিউজ করছি পেশেন্টগুলোকে, যারা সিরিয়াস পেশেন্ট, এবং রেন্ডিজার দিচ্ছি আমরা, এবং তাতে আমরা অনেক উপকার পাচ্ছি। আমাদের হসপিটালে আমি দেখছি আমাদের এখনো কিছু কিছু একটা দুটো করে আসে, কিন্তু তাদের মৃত্যুর হার অনেক কমে গেছে। এখন রিয়ারলি পিপল আর ডাইং ফ্রম দিস ডিজিজ। তো সেটাতে আমি বলবো যে দুদিক থেকে, সমাজের একদিকে যে জিনিসগুলো হচ্ছে এবং মানুষ যেভাবে জিনিসগুলো অ্যাকসেপ্ট করছে, স্পেশালি নিউ ইয়র্ক এবং অন্যান্য স্টেটে, আর সাথে সাথে যে ট্রিটমেন্টের যে ধারাটা পরিবর্তন হচ্ছে, সব মিলিয়েই আমরা একটা দেখতে পাচ্ছি সিগনিফিক্যান্ট নাম্বার অফ ডেথ রেট কমে আসছে এবং ইনফেকশন রেটও কমে আসছে, স্পেশালি নিউ ইয়র্ক এন্ড সাম আদার স্টেটে। থ্যাংক ইউ ডক্টর মুজিবুর রহমান মজুমদার। আপনাকে জনাব আতিকুজ্জামান। এখানে কয়েকজন মানুষের একটু প্রশ্ন আছে। জি, দাঁড়ান, আমি আসতেছি আপনার কাছে। ডক্টর আতিকুজ্জামানের কথা শুনি আমি। হ্যাঁ, আসলে কংগ্রেস যে বৈঠকই বসছে, সেটা কিন্তু প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট স্টিমুলাস প্যাকেজ নিয়ে আলোচনার কোনো প্রস্তাব এখনো তাদের কাছে নেই, এজেন্ডাতেও নেই। তারা বলছে পোস্টাল ডিপার্টমেন্টের যে বরাদ্দ $25 বিলিয়ন, সেটা কি কার্যকর করার ক্ষেত্রে প্রস্তাব আনছে। এখনো পর্যন্ত আনএমপ্লয়মেন্ট বেনিফিটের ব্যাপারে ডেমোক্রেট কিংবা রিপাবলিকানরা কোনো কথা বলেনি। সেটি আপাতত মনে হচ্ছে সেপ্টেম্বরের আগে কোনো কিছু হচ্ছে না। জি, ডক্টর আতিকুজ্জামান। আমি যেটা বারবারই বলি, আমি আবারও বলবো যে আমরা কেবলমাত্র মাস্ক ব্যবহারের মাধ্যমে এবং সামাজিক দূরত্ব বজায়ের মাধ্যমে কিন্তু এই রোগটিকে প্রতিহত করতে পারি। এই রোগের প্রকোপ কিন্তু এখনো কমেনি এবং আমরা কিন্তু ভয় পাচ্ছি। আমরা যদি এটাকে কন্টিনিউ না করতে পারি, তাহলে কিন্তু এই ফলেই কিন্তু আবার এই রোগ প্রকটভাবে ফিরে আসতে পারে। আপনারা জানেন যে আমাদের ভ্যাকসিন আসার সম্ভাবনা খুব বেশি, আশা করছি ডিসেম্বরের মাঝেই এসে যাবে হয়তো, কিন্তু তারপরও সেই সময় পর্যন্ত আমাদেরকে সাবধান হতে হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর আতিকুজ্জামান। দর্শক, আমাদের সময় শেষ হয়ে এলো। কালকে আবার আপনাদের সাথে বসবো এবং কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ এজে ইউসুফ, থ্যাংক ইউ ডক্টর আতিকুজ্জামান, থ্যাংক ইউ ডক্টর মুজিবুর রহমান মজুমদার, থ্যাংক ইউ ডক্টর নুরুন নবী, থ্যাংক ইউ মিস্টার মোহাম্মদ আজাদ, এবং থ্যাংক ইউ আমাদের সবার প্রিয় নাজমুল হাসান ভাই। আপনাদের সবাইকে। দর্শক, আজকে এ পর্যন্তই।
আগামীকাল রাত আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আরেকটি বিষয়, যে কোনো বিষয়ে যদি আপনার কোনো সাজেশন থাকে তাহলে আমাদের ফেসবুকে জানাবেন, কোনো সমস্যা থাকলেও জানাবেন, তাহলে আমরা এই বিষয়ের উপর আলোচনা করব। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।